সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠে গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা কথা মতো ক্লাস 7-এর বিজ্ঞানের একটা ক্লাস নিতে চলেছি। আমাদের কথা মতো প্রত্যেকটা চ্যাপ্টার একটা একটা করে ক্লাস থাকবে। একটা একটা করে না, অনেকগুলো, যতগুলো দরকার হবে। কোনো চ্যাপ্টার ছোট হলে ছোট থাকবে, কোনো চ্যাপ্টার বড় থাকলে বড়, অনেকগুলো ভাগে আসবে। এবং প্রত্যেকটা ক্লাসেরই আস্তে আস্তে লঞ্চ হয়ে গিয়েছে। আমরা 7-এর আজকের ভিডিওটা দিচ্ছি যে চ্যাপ্টারের উপর, সেটা হচ্ছে বিজ্ঞানের 5 নম্বর চ্যাপ্টার, মানুষের খাদ্যের উপর। চলো আস্তে আস্তে আমরা দেখে নিই। আমাদের প্রচেষ্টা প্রতিটি মুহূর্তে শিক্ষকের সংস্পর্শে থাকতে পারার ছোট্ট প্রয়াস। এই ছোট ছোট প্রয়াসগুলো তোমাদের কতটা উপকার হচ্ছে সেটা আমাদেরকে জানিও কমেন্টে। তাহলে চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। মানুষের খাদ্য। আচ্ছা, খাদ্য এই টার্মটা তো শুনেছো? খাদ্যটা কি? তুমি যেটা খাবে সেটা কি খাদ্যের মধ্যে চলে আসে? তোমাকে জানতে হবে তো তুমি যেটা খাচ্ছ সেটার মধ্যে কতটা খাদ্যগতভাবে গুণ থাকছে, বা তোমার শরীরের উপকার কেমন হচ্ছে, কতটা হচ্ছে, কোন খাদ্যটাই বা তোমার খাওয়ার উপযোগী, কোন খাদ্যটা খাওয়ার উপযোগী নয় বা প্রয়োজন নেই, সেটা তোমাকে জানতে হবে। আমরা কিছু কিছু উদাহরণের মাধ্যমে জায়গাটা বুঝি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং মনে থাকবে ভালো। আমরা যেভাবে পড়িয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বই খুলে পড়তে হবে। তাহলে কি হবে দেখবে, একদম সে বলে না দুধ কা দুধ পানি কা পানি, মানে একদম দেখবে সহজ হয়ে গেছে তোমাদের কাছে। আজকে আমরা খাদ্য নিয়ে যখন বলছি, তাহলে খাদ্যর কিছু উদাহরণ দিয়ে তোমাদের কাছে। মনে করো সকাল থেকে তুমি খালি পেটে আছো, এবার তোমাকে বলা হলো, তুমি এসছো আমার ক্লাসে, বলা হলো বলো তো এই যে টেবিলটা আছে সেই টেবিলটা তুমি এক হাতে তুলতে পারবে? আমার তো মনে হয় না সবাই এক হাতে চট করে তুলে দিতে পারবে। হ্যাঁ, কিছু কিছু থাকতে পারবে, স্যার তুলে দিলাম তো সেটা হতেই পারে, কিন্তু আমার মনে হয় না সবাই এক হাতে তুলে দিতে পারবে। এবার যদি তোমাকে বলা হয় চলো তো দু হাতে তোলো, তুমি কিন্তু খুব সহজেই দু হাতে এই টেবিলটাকে তুলে নিতে পারবে। আচ্ছা, এক হাত আর দু হাতের মধ্যে কেউ কেউ দু হাতেও তুলতে পারলে না, হতেই পারে। তাহলে এখানে কিসের পরিবর্তন হলো? তোমরা তো সব একই ক্লাসে পড়ো, একই ব্যাচে পড়ছো, তার সত্ত্বেও কি তুলতে পারছো না? তার মানে হলো প্রত্যেকের মধ্যে কিছুর একটা পরিবর্তন আছে বা কম বেশি আছে, যেটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করছে যে কে কার থেকে বেশি শক্তিধারী। তাহলে একটা টার্ম এলো, দেখো শক্তিধারী। শক্তি, শক্তি জিনিসটা কি? এই শক্তিটা এলোই বা কোথা থেকে? সে কি করে বেশি পেয়ে গেল? বা কেউ যার মধ্যে অতটা শক্তি নেই, সে কি করে সেই শক্তিটাকে বাড়াবে? তাহলে শক্তি বাড়াতে গেলে সবারই প্রথম তোমাকে জানতে হবে তোমার খাদ্য উপাদানটা ঠিকঠাক আছে কিনা। আমরা তো বেশিরভাগ সবাই জানিই না যে কি খেতে হবে না খেতে হবে। সকালবেলাতে উঠে গেলাম, মুড়ি খেলাম, ধাসারে খেয়ে নিলাম, ভাত খেয়ে নিলাম, রুটি খেয়ে নিলাম, হয়ে গেল শেষ। আবার এখন তো আমরা সব ব্যস্ত, মায়াসে চাউমিন, মোগলাই, ফাস্ট ফুড, রাস্তায় স্ট্রিট ফুড, এসবগুলো খেয়ে নিচ্ছি। আমরা তো বুঝতেও পারছি না যে কোনটা আমাদের শরীরে উপযোগী, এনার্জি দিচ্ছে কিনা। এই যে বললাম এনার্জি, শক্তি, কে কতটা শক্তি দিচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি না। অথচ লক্ষ্য করে দেখো, একজন যে দিনমজুর, সে কিন্তু তার নিজের হাড় ভাঙা পরিশ্রম করে সে কিন্তু কাজ করে যাচ্ছে, তার সঙ্গে কি পারবো আমরা? তাহলে সে এমন কি খাচ্ছে? সে তো সেরকম পুষ্টিগত গুণও পায় না। সে তো দারিদ্র সীমার মধ্যে যারা যারা আছে তারা, যারা ডেলি লেবার খাটছে তাদের ক্ষেত্রে। অথচ দেখো যে দিনমজুর, তার দেহের গঠন, পেশিগত গঠন, একজন যে জিম যাচ্ছে রেগুলার তার থেকেও আলাদা, তার থেকেও হার্ড, অথচ সে জিমে যায়নি। তাহলে তার মধ্যে এলো কি করে? এটার জন্যই প্রত্যেকের মধ্যে খাদ্যর উপাদানটা ঠিকঠাক রাখতে হবে। আমরা এই খাদ্যটাকে মোট 8টা ভাগে ভাঙতে পারি। তো প্রথমে যেটা বললাম যে ওই যে কারোর মধ্যে শক্তি কম আছে, কারোর মধ্যে শক্তি বেশি আছে, এটা প্রধানত যেটার জন্য হয়, শক্তি আমাদের শরীরে আসছে কোথা থেকে? এই যে খাদ্য উপাদান বললাম এখানে 8টা, সেই 8টা আগে উপাদানের নামগুলো জেনে নিই, তাহলে আস্তে আস্তে আমরা বাকি ক্লাসটা ডিটেলসে উদাহরণ দিয়ে গল্প করে বুঝিয়ে দেবো। আশা করি এটা বোঝার পর তোমার আর মনে রাখতে কষ্ট হবে না। তো প্রথমেই যে খাদ্য উপাদানটার নাম হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। ঠিক আছে? আমাদের রেগুলার লাইফে বা প্রত্যেক দিনের যে কাজকর্ম, তার সব থেকে বেশি শক্তি প্রদান করে যে, বা এক কথায় বলতে পারো সব থেকে বেশি প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। 2 নম্বরে চলে আসছে, তাহলে 1 নম্বরে এলো শর্করা, 2 নম্বরে চলে আসছে কিন্তু প্রোটিন, 3 নম্বরে চলে আসছে লিপিড, 4 নম্বরে চলে আসছে ভিটামিন, 5 নম্বরে জল, এই নাম্বারগুলো এদিক ওদিক হতে পারে, খনিজ মৌল 6 নম্বরে, 7 নম্বরে খাদ্যতন্তু, 8 নম্বরে হচ্ছে উদ্ভিজ রাসায়নিক বা যেটাকে বলি আমরা ফাইটোকেমিক্যাল। তাহলে 8টা উপাদানের নাম তোমরা যারা খাতা নিয়ে বসেছো তারা নোট ডাউন করে নাও।
ভিডিওটাকে আস্তে আস্তে প্লে করো, তাহলে আস্তে আস্তে তোমার নোট ডাউন করতে সুবিধা হবে। তাহলে কি বললাম, মানুষের খাদ্যের 8টা ভাগে কিন্তু ভাগ করা যায়, যথা শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল এবং খাদ্য তন্তু, আর একটা উদ্ভিজ রাসায়নিক। তাহলে এই যে 8টা ভাগের নাম বললাম আমরা, প্রথমেই যেটাকে নিয়ে বলবো শর্করা বা কার্বোহাইড্রেট। আচ্ছা, এই শর্করা বা কার্বোহাইড্রেট কি খেলে আমি পাবো, এ আমাদেরকে শক্তি দিচ্ছে কিভাবে? প্রথম কথা হচ্ছে, কার্বোহাইড্রেট বলো বা যে কোনো খাদ্য উপাদানগুলো বললাম, প্রত্যেকটার কিন্তু কিছু কিছু, বিশেষ করে 3টে, শর্করা, প্রোটিন, ফ্যাট বা লিপিড, এই 3টের মধ্যে কিন্তু উদ্ভিজ উপাদান, প্রাণীজ উপাদান দুটোই আছে। মানে এমন হতে পারে তো কেউ যে বললো স্যার আমি নন ভেজিটেরিয়ান, তাহলে তার জন্য ঠিক আছে। কেউ যদি বলে আমি ভেজিটেরিয়ান, তাহলে সে তো কিছু কিছু জিনিস আছে, যেমন প্রোটিন, প্রোটিন বিশেষ করে নন ভেজিটেরিয়ান যারা, তাদের ক্ষেত্রে মাছ, ডিম, মাংস এদের মধ্যে থেকে পেয়ে যাবে। কিন্তু যে ভেজিটেরিয়ান, সে কি করে পাবে? তার জন্য প্রত্যেকটাতে ইকুইভ্যালেন্ট করা আছে, মানে প্রত্যেকেই সে সমপরিমাণে প্রোটিন বলো, ফ্যাট বলো বা কার্বোহাইড্রেট বলো কনজিউম করতে পারে বা গ্রহণ করার জন্য তার সুবিধা করে দেওয়া আছে। প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে শর্করা। চলো তাহলে শর্করা। শর্করা যেটা আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করি, সেই শর্করা সাধারণত উদ্ভিদ উৎসের মধ্যে চলে আসছে। বিভিন্ন ফলমূল, শাকসবজি, ভাত মানে চাল, ডাল, গম সবকিছুর মধ্যে নর্মালি আমরা শর্করা পেয়ে থাকি। প্রাণীজ উৎস, প্রাণীজ উৎসের মধ্যে খুব সহজ, মধু, দুধ, এসবগুলোর মধ্যে কিন্তু আমরা শর্করা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। আমরা যখন একটা ফল খাচ্ছি, সেই ক্ষেত্রে এই শর্করা দুটো রূপে পাই আমরা। একটা হচ্ছে সরল রূপে শর্করা, যেটা গ্লুকোজ বলি, আর দ্বিতীয় সেটা হচ্ছে স্টার্চ। আমরা যখন কোনো খাবার গ্রহণ করছি, সেই স্টার্চটা আমাদের হজমের মাধ্যমে গ্লুকোজে পরিবর্তিত হয়। মনে রেখোটা আমরা কিন্তু, তাহলে শর্করা দু রকমের, একটা হচ্ছে সরল শর্করা যেটাকে গ্লুকোজ বলা হয়, একটা কম্পাউন্ড কন্ডিশনে থাকে জটিল শর্করা যেটাকে আমরা স্টার্চ বলি। ঠিক আছে, স্টার্চ বা শ্বেতসারও বলা হয়। এই শ্বেতসারটা আমাদের হজমের মাধ্যমে কিন্তু সে গ্লুকোজে পরিবর্তিত হয়, এবং আমাদের দেহের প্রত্যেকটা কলাকোষের মধ্যে কিন্তু এটা জমা থাকে। ঠিক আছে, অসুবিধা নেই বুঝতে। এবার সমস্যাটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা কোষ এই শর্করাকে জমা করে রেখে দেয়, এবং অক্সিজেনের উপস্থিতিতে আমাদের শরীরে যখন দরকার হয়, তখন বিপাকের মাধ্যমে, বিপাক জিনিসটা কি আমরা পরের চ্যাপ্টারগুলোতে বলবো, তাও অল্প মতো বলে রাখি। আমাদের শরীরে কাজ করার জন্য যখন শক্তির দরকার হয়, যেমন একটা বাইককে চালাবে, তার জন্য পেট্রোল দিয়েছ, স্টার্ট দিলে, যেই স্টার্ট দিলে সেই ইঞ্জিনের ভেতরে একটা কিন্তু আগুনের দহন চলে। এই আগুন কি করে, পেট্রোলটাকে পুড়িয়ে দেয়, সেখান থেকে তাপ উৎপন্ন করে, সেই তাপের জন্য কিন্তু গাড়িটা চলে। আমাদের দেহ তাই একই রকম বলতে পারো। আমরা খাবার খেলাম, সেই খাবারগুলো কিন্তু শর্করা যেটা আছে সেটা কিন্তু আমাদের শরীরে প্রত্যেকটা কোষে কোষে জমা থেকে গেল। অক্সিজেনের উপস্থিতিতে যখন সেই শর্করা থেকে কিন্তু বিপাক ক্রিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে শর্করাগুলোকে ভেঙে দেওয়া হয়, গ্লুকোজগুলোকে, জল, কার্বন ডাইঅক্সাইড এবং তাপ উৎপন্ন করে। সেই তাপ দিয়ে আমাদের সবকিছু কাজকর্ম হয়। আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, কথা বলছি, সবকিছু কিন্তু সেই তাপের জন্য, যেটা আমি সকালবেলাতে কিছু খাবারের মাধ্যমে গ্রহণ করেছি। এবার সমস্যাটা হলো, স্যার অনেকে বলে তো যে স্যার বেশি গ্লুকোজ খাওয়া ভালো না, সবাই বলে সুগার হয়ে যাবে, মানে যেটাকে আমরা এক কথায় বলি মধুমেহ। হ্যাঁ, ঠিক কথা। এটা কখন হয় বলছে, আমাদের যখন খাবার খাই, কোষ যদি ঠিকঠাক তাকে হজম করে তার কোষের কোষে নিয়ে নেয়, তাহলে কিন্তু কোথাও গ্লুকোজ জমে না। কিন্তু যদি কোষ গ্রহণ করতে না পারে ঠিকঠাক, তখন গ্লুকোজগুলো কোথায় যাবে? সেই গ্লুকোজগুলো কিন্তু তখন আমাদের কোথায় যাবে? রক্তবাহের মধ্যে ঘোরাঘুরি করবে। রক্তবাহ কি করবে? সেই খাবারগুলোকে, সেই গ্লুকোজগুলোকে নিয়ে একদম গোটা শরীর ঘোরাঘুরি করার পর আমাদের ফিল্টার কোথায় হয়? কিডনিতে যেয়ে। সেই কিডনিতে যেয়ে ফিল্টার করবে, ফিল্টার করে ইউরিনের মাধ্যমে বাকিটা বার করে দেবে। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে মধুমেহ রোগ। ঠিক আছে, যেটাকে আমরা এক কথায় সুগার বলি। এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। তুমি এটাকে কন্ট্রোল করা যেতে পারে, এটাকে তুমি সারিয়ে তুলতে পারো। প্রথম কিরকম ভাবে? এক, সেটা হচ্ছে গ্লুকোজ কনজাম্পশন বা গ্লুকোজ খাওয়া খানিক কমাতে হবে। 2 নম্বর, তুমি যদি শারীরিক পরিশ্রম করতে পারো ঠিকঠাক, দেখবে যারা খুব বেশি শারীরিক পরিশ্রমের মধ্যে যায়, তাদের
মধুমেহ রোগ বা সুগার হওয়ার সম্ভাবনা কম হবে না সেটা নয়, হতে পারে কিন্তু সম্ভাবনা কম। ঠিক আছে, তাহলে এই সমস্ত পার্টটা গেল শর্করা। চলো 2 নম্বর পার্টটা দেখে নিই। আমরা আজকে দ্বিতীয় পার্টটা দেখে নিই, সেটার নাম হচ্ছে প্রোটিন। আমরা আগেই বললাম প্রোটিনে প্রাণীজ উৎস বেশি আছে, কিন্তু উদ্ভিজ উৎসও গাদা আছে। যেমন মনে করো, আগে প্রাণীজ উৎস বলে দিই। প্রাণীজ উৎসের মধ্যে প্রথমেই চলে আসছে মনে করো প্রাণীজের বলতে মাছ, ডিম, মাংস, এই সমস্তগুলোর মধ্যে। প্রাণীজ উৎস ছাড়াও উদ্ভিজ উৎসের মধ্যে চলে আসছে বিভিন্ন দানা শস্য। ঠিক আছে, এই বিভিন্ন রকমের দানা শস্য, সেগুলোর মধ্যেও কিন্তু প্রোটিন আছে। ঠিক আছে, এছাড়াও আছে আমরা সয়াবিনের মধ্যে পেতে পারি প্রোটিন, এই সমস্তগুলো। আচ্ছা, প্রোটিন কি কাজ করে? প্রোটিন আমাদের সব থেকে বড় যে কাজটা করে সেটা হচ্ছে দেহের পেশি গঠন করে, দেহ গঠন করে। তো তুমি যদি বৃদ্ধি লাভ করতে চাইছো, দেহের ঠিকঠাক পেশি বহন করতে চাইছো, তাহলে কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে। একটা মানুষের বিভিন্ন জায়গার প্রোটিন বিভিন্ন রকম ভাবে সঞ্চিত থাকতে পারে। প্রথমে যেটা আমাদের চুলের মধ্যে থাকে এবং নখের মধ্যে থাকে, সেটার নাম হচ্ছে কেরাটিন। তাছাড়াও এই যে কোথায় কোথায় আমাদের দেহে প্রোটিন থাকে তার একটা কিন্তু ছবি তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ আশা করি। নেক্সট, পেশিতে কোথা থাকে? অ্যাক্টিন, মায়োসিন। পেশি বলতে এই যে বিভিন্ন জায়গায় পেশিতে জমা আছে প্রোটিন, সেটার মাধ্যমে। আমাদের লোহিত রক্ত কণিকাতেও থাকে, যেটাকে আমরা বলি হিমোগ্লোবিন, গ্লোবিন প্রোটিনটা থাকে। নেক্সট, আমাদের আরো এছাড়াও প্রোটিনগুলো আছে, সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। চলো, বেশি প্রোটিন খেলে কি হবে আমাদের সমস্যা? বেশি যদি প্রোটিন খেয়ে ফেলি, তাহলে আমাদের সব থেকে বড় সেই সমস্যাটা হবে, সেটা হচ্ছে কিডনি স্টোন। ঠিক আছে, তাহলে এই কিডনি স্টোন হয়ে গেলে তো বুঝতেই পারছো কি সমস্যা। এটা কিন্তু অপারেশনের থ্রুতে, মানে সার্জারি থ্রুতে বাদ দেওয়া যেতেই পারে, কিন্তু এটা বারবারও হতে পারে। নেক্সট, লিপিড। লিপিড আমাদের দেহের সেই সব ব্যক্তিকে দেখো যার মধ্যে প্রচুর পরিমাণে স্থূলত্ব বা ফ্যাট আছে। কোথায় কোথায় ফ্যাট জমে প্রধানত দেখো তো, দেখতেই পাবে সেটা হচ্ছে থাই বা উরুতে, কোমরের নিচে অংশতে, ঘাড়ে, হাতে, তাই না, গালে, বিভিন্ন জায়গাতে কিন্তু ফ্যাটগুলো তারা স্টোর করে রেখে দিয়েছে। সে রাখেনি বা তিনি রাখেননি, এটা খাবার কি করেছে, আমাদের দেহের যে খাদ্যগুলোকে জমা করে রাখার যে মেকানিজমটা আছে, তার জন্য সে স্টোর করে রেখে দিয়েছে। তাহলে কোন কোন খাবার খেলে স্টোর হবে এটাও তো জানতে হবে। তাছাড়া তো ভালোই হতো, যে খুবই পাতলা, যে মনে করছে যে আমি মোটা হতে চাই স্যার, তাহলে কি খেলে হয়ে যাবো, এটা কিন্তু তার মেটাবলিজমের উপর ডিপেন্ড করে। সবাই খেলেও কিন্তু নাও মোটা হতে পারে। এটা অনেকের ভুল ধারণা থাকে যে বেশি খেলে বেশি মোটা হয়ে যায়, এই ধারণাটা কিন্তু আক্ষরিক অর্থে খুব একটা কার্যকরী নয়। বেশ, চলো লিপিড কি কি থেকে পেতে পারো। প্রথমেই প্রাণীজ উৎস। প্রাণীজ উৎসের মধ্যে চলে আসছে, তুমি যদি মাটন জাতীয় জিনিস বেশি খাও, তেল মশলা বেশি খাও, মানে তেলের মধ্যেও ফ্যাট থাকে প্রচুর পরিমাণে, লিপিড। প্রাণীজ উৎসের মধ্যেও কিন্তু থাকে, এই উদ্ভিজ উৎসের মধ্যে, সেটা হচ্ছে মনে করো নারকেল, বিভিন্ন বাদাম, এই সমস্তগুলোর মধ্যে। লিপিড ভালো না খারাপ? লিপিড তো ভালোই। তার কারণ হচ্ছে আমাদের লিপিড কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে রক্ষা করে। যেমন মনে করো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বাঁচাইতে হবে, যাতে বাইরের ঘাত, প্রতিঘাত, এ সমস্ত থেকে সে নিজেকে বাঁচাতে পারে। 2 নম্বর, দেহের বিভিন্ন স্থানে সেই ফ্যাট বা স্থূলত্ব জমা করে বিভিন্ন রকম ভাবে আমাদের প্রোটেকশন দিয়ে রাখে। কখনো কখনো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফ্যাট আমাদের দেহে, তাই না? তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু লিপিড করে থাকে। এরপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে ভিটামিন। আচ্ছা, এরকম একটা ঘটনা আছে যে মনে করো আজ থেকে 500 বছর আগে ইউরোপে নাবিক যারা ছিল তাদের মধ্যে প্রত্যেকের কিছু কিছু পরিমাণে মুখের রোগ বা রোগ দেখা গিয়েছিল। সেটাকে আমরা পরবর্তীকালে দেখেছিলাম স্কারভি রোগে। তার জন্য তারা কি করতো, যখনই জাহাজে যেত তখন কিন্তু তারা লেবু, মানে কমলা লেবু টাইপের এসব জিনিস কিন্তু প্রচুর পরিমাণে স্টক রাখতো। তাহলে এই লেবু জাতীয় জিনিস খেলে ওই স্কারভি রোগটা ঠিক হয়ে গেল কি করে, তাই না? তাহলে এইটা জানতে গেলে আমাদেরকে এই যে পরের যেটা শুরু করেছি টপিক, সেটা হচ্ছে ভিটামিন সম্বন্ধে জানতে হবে। ভিটামিন কি? ভিটামিন হচ্ছে 8টা খাদ্য উপাদানের মধ্যে এটাও একটা খাদ্য উপাদান। ভিটামিন কি তোমাকে কোনো শক্তি দেবে? বলছি না। কে শক্তি দেবে? ওই যে আগে বললাম 3টে, কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন আর ফ্যাট। শক্তি কে দিচ্ছে সব থেকে বেশি? শক্তি দিচ্ছে শর্করা। আমাদের দেহের সব থেকে বেশি শক্তি সরবরাহ করে শর্করা, কিন্তু একক আয়তনের সব থেকে বেশি পরিমাণে কিন্তু এনার্জি দিতে পারে কিন্তু ফ্যাট বা লিপিড।
কিন্তু আমরা খুব বেশি পরিমাণে লিপিড কনজিউম করি না বা খাই না, খাদ্য হিসেবে গ্রহণ করি না, কারণ সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু একদম না খেলেও নয়, কারণ আমাদের দরকারও আছে শরীরের জন্য। তাহলে ওই তিনটে কিন্তু আমাদের প্রধান খাদ্য উপাদান। ঠিক আছে, নেক্সট যেটা ভিটামিন, সে কিন্তু আমাদেরকে কোনো খাদ্য থেকে শক্তি দেয় না, তাহলে কি দেয়? সে সব থেকে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে তোলে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখনই বললাম স্কারভি, তাহলে এটার জন্য আমাদের যেটা ভিটামিন দরকার সেটা হচ্ছে ভিটামিন সি। সি কোথা থেকে পাওয়া যাবে? টক জাতীয়, মানে টক জাতীয় খাদ্য থেকে। তাহলে আমরা কত রকম ভিটামিন পাই, প্রত্যেকটা ভিটামিনের ক্যাটাগরি কিরকম, প্রত্যেকটা খাদ্য উপাদান কি কি খেলে পাবো, এই সমস্তগুলো এবার চলো আস্তে আস্তে আলোচনা করি। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে, মনে করো ভিটামিনকে দুভাগে ভাগ করা যায়। কি হিসেবে? দ্রাব্যতা অনুযায়ী। মানে এক ধরনের গ্রুপ আছে যারা হচ্ছে জলে দ্রাব্য, জলে দিলে গলে যাবে। আরেক ধরনের ভিটামিন আছে তারা হচ্ছে ফ্যাটে দ্রাব্য, মানে ফ্যাটের মধ্যে তারা কিন্তু দ্রবীভূত হয়। কারা কিরকম? প্রথমে চলে আসছে এ ডি ই কে, চারটে নাম। এ ডি ই কে, এরা হচ্ছে ফ্যাটে দ্রাব্য, মানে ফ্যাটের দ্রবণের মধ্যে এরা দ্রবীভূত হতে পারে। আর প্রথমে হলো বিসি, বি আর সি, এরা কিন্তু জলে দ্রাব্য, মানে জলে গুলে যায় খুব তাড়াতাড়ি। এর কাজ কি, বা এ কি খেলে পাবো? এর সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এ আমাদের চোখ ঠিক রাখতে সাহায্য করে। বিশেষ করে রাত কানা যে রোগটা আছে সেই রোগটা কিন্তু এ প্রতিহত করে। ঠিক আছে, তাহলে রাত কানা রোগ ভিটামিন এর জন্য হয়, মানে কম হলে হয়, মানে আমাদের দেহে যদি ভিটামিন এ কম থাকে তাহলে রাত কানা রোগটা হয়। তাহলে কিওর করবো কি করে? কিওর করতে গেলে সবারই প্রথম তোমাকে গাজর বা ভিটামিন এ জাতীয় খাবার যার মধ্যে আছে সেটা খেতে হবে। গাজরের মধ্যে প্রচুর ভিটামিন এ থাকে, খেতে পারো। ভিটামিন ডি, যেহেতু আমরা এ ডি ই কে আগে বলছি, ভিটামিন ডি হচ্ছে আমাদের দেহের হাড়, আমাদের অস্থি মজ্জা যেসবগুলো আছে সেগুলোকে কিন্তু, টেন্ডন, লিগামেন্ট, এগুলোকে কিন্তু ঠিকঠাক রাখে। যদি দেখো না কোনো একটা ছেলে বা কোনো একজন মানুষ তাড়াতাড়ি পড়ে যাচ্ছে আর হাড় ভেঙে যাচ্ছে বারবার, তার মানে জানতে হবে তার দেহে কিন্তু ভিটামিন ডিও কিন্তু কম আছে, যার জন্য তার হাড়গুলো মজবুত হতে পারছে না, ক্যালসিয়ামও জমতে পারছে না ঠিকঠাক। তার জন্য তাকে ভিটামিন ডি খেতে হবে বেশি। ই, এটা সাধারণত আমাদের ত্বক, ব্রেন, এই সমস্ত জিনিসগুলোকে সুস্থ রাখে। ঠিক আছে, হার্ট। আর ভিটামিন এ ডি ই কে, কে তো জানোই ভালো করে। ভিটামিন কে কি কাজ করে? রক্ত যদি কোথাও বেরোচ্ছে, মানে কেটে গেছে কোথাও, কাটা ছাড়া জায়গা, সেগুলোকে তাড়াতাড়ি রক্ত তঞ্চন করে। রক্ত তঞ্চন কি, তোমাদের একটা টপিক আছে এই চ্যাপ্টারতেই পড়াবো পরের ক্লাসে হয়তো। যাই হোক, রক্ত তঞ্চন অল্প বলে দিই, কোনো জায়গায় যদি কেটে যায় তো সেই জায়গাটাতে একটা জালের মতো তৈরি করে যাতে রক্ত বেরিয়ে যেতে না পারে, তারা কিন্তু ব্যবস্থা করে। কে করে? কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। তাহলে এডিকে হয়ে গেল যারা কিন্তু ফ্যাটে দ্রাব্য। জলে দ্রাব্য কারা? বি আর সি। বি কিন্তু কমপ্লেক্স বলা হয়, তার কারণ এগুলো অনেকগুলো ভিটামিনের সমষ্টিতে বি কে বলা হয়। যেমন ভিটামিন বি1, থিয়ামিন আছে, বি2 আছে, বি3, বি5 আছে, এরকম করে আছে। এগুলো পরে জানবে, 9-এ যে জানবে আবার। বেশ, ঠিক আছে। এরপর চলে আসছে যে টপিকটা, সেটা হচ্ছে সি আর বি। সি আর বি। সি মানে হচ্ছে টক জাতীয় খাবার খেলেই সেখানে তুমি সি পাবে। বিশেষ করে স্কারভি রোগ বা মুখের ভেতরে যেসব প্রবলেমগুলো হয়, মাড়ি থেকে রক্ত পড়া, জিভের বিভিন্ন ফুসুরি হয়ে যাচ্ছে, এরকম টাইপের ঘা হচ্ছে, এই সমস্তগুলো কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়। তাহলে তোমাকে টক জাতীয় খাবার বেশি খেতে হবে। পরে থাকছে বি। বি কিন্তু আমাদের স্নায়ুর দুর্বলতা, অ্যানিমিয়া, পাতলা পায়খানা, স্মৃতিভ্রম, প্রত্যেকটা রোগের জন্য কিন্তু প্রধান দায়ী হচ্ছে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স। খুব একটা মানে ইজিলি নেওয়া যাবে না, লাইটলি নেওয়া যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আছে প্রত্যেকটাই। হয়ে গেল, তাহলে আমরা চারটে জিনিস কভার করলাম। 5 নম্বর টপিক, জল। মনে করে একটা ব্যক্তির ওজন হচ্ছে 70 কিগ্রা, তার মধ্যে কিন্তু প্রায় 45 কিগ্রা মতো, মানে প্রায় 60 থেকে 65% তার জল আছে। তাহলে কি কোথাও ফুটো করে দিলে জল বেরোবে? না, জল ওরকম করে বেরোয় না। জল আমাদের দেহে বিভিন্ন রূপে আছে, ক্লাস 6-এ তোমরা দেখে এসছো। আমাদের দেহের জল অনেক রকম রূপে থাকে, যেমন লালা, ঘর্ম, অশ্রু, সাইনোভিয়াল ফ্লুইডে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বললাম, যেটা বললাম সাইনোভিয়াল ফ্লুইড। তারপরে তোমাদের চলে আসছে পিত্ত হিসেবে থাকে, তারপর মূত্র হিসেবে থাকে। এই সমস্ত রকম ভাবে কিন্তু জল বিভিন্ন রূপে থাকতে পারে। তাহলে ওভারঅল যে জিনিসটা সেটা হচ্ছে প্রায় 60 থেকে 70%। এটা পুরুষদের কিছুটা বেশি থাকে,
প্রায় 70, স্ত্রী দেহে 60-এর কাছাকাছি থাকে। ঠিক আছে, বেশি টেশির মধ্যে জলের পরিমাণটা বেশি থাকে। বেশ, জল কি কাজ করে? জলই তো সব। কোনো খাবার খেলে সেটা হজম করতে কে সাহায্য করবে? জলই তো করবে। তোমার দেহে জলের ভারসাম্য যদি গন্ডগোল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম। বলা হয় কি না যে জল যদি খুব কম খাওয়া হয় তাহলে আমাদের বিভিন্ন জায়গায় স্টোন হতে পারে, সেটা গলব্লাডার স্টোন বলো বা কিডনি স্টোন বলো, শুনেছো নিশ্চয়ই। তাহলে জল কিন্তু ঠিকঠাক খেতে হবে, আদারওয়াইজ আমাদের তো বডি ডিহাইড্রেট হয়ে যাবে। শরীর থেকে তো প্রতি মুহূর্তে জল বেরোচ্ছে, কিরকম করে বেরোচ্ছে? তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, তার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে জল, তাই না? হ্যাঁ, সব জলটা তুমি দেখতে পাবে না, গরমের সময় বুঝতে পারা যায় যেহেতু ঘাম হয়ে বেরিয়ে যায়, তাই না? যাই হোক, তাহলে এই জলকেও আবার আমার শরীর থেকে কতটা বেরিয়ে যাচ্ছে বা কতটা থাকছে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু খনিজ মৌল বা খনিজ উপাদান যারা আছে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর আমাদের পরের পয়েন্টটাই হচ্ছে খনিজ মৌল। বেশ, তাহলে জল নিয়ে যখন বলছিলাম তখন বলে দিই যে জল আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে যে খনিজ মৌল তার নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়াম তুমি কোথায় পাবে? সোডিয়াম কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। তোমরা যখন কেমিস্ট্রি পড়বে পরের ক্লাসগুলোতে তখন দেখতে পাবে সোডিয়াম হচ্ছে এমন একটা রিঅ্যাক্টিভ এলিমেন্ট যেটা বায়ুর জলীয় উপাদান যদি থাকে অথবা জলের মধ্যে যদি সেই সোডিয়ামের একটা টুকরো ফেলে দাও সেটা দেখবে ব্লাস্ট হয়ে যাচ্ছে। তাহলে জলের সংস্পর্শে আসা মাত্র সোডিয়াম কিন্তু রিয়াকশন করে। তার মানে বুঝতে পারছো খুবই রিঅ্যাক্টিভ। সেই সোডিয়াম তাহলে আমি খাবো কি করে? এই তো আর সেই বাদাম ভাজার মতো নয়, দোকানে গেলে 2 টাকা বাদাম ভাজার মতো 2 টাকা সোডিয়াম ভাজা দাও, তা তো নয়। তাহলে সোডিয়াম পাবে কি করে? বা পেলেও তুমি ওটা খেতে পারতে না, তাই তো? দুমদাম করে মুখে ফাট লেগে যেত। তাহলে তুমি কি করে সোডিয়াম খাবে? সাধারণত সোডিয়াম আমরা ওরকম করে খাই না, আমরা সোডিয়াম পাই কোথা থেকে? নুন থেকে, সাধারণ খাদ্য লবণ যেটা খাওয়া হয়, লবণ। লবণের সংকেত কি? লবণের সংকেত হচ্ছে NaCl, খাদ্য লবণ। অনেক রকমের লবণ আছে, পড়াবো পরের ক্লাসগুলোতে। এখন তুমি জানো খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl। NaCl, ওই Na সেটা হচ্ছে সোডিয়াম। এই সোডিয়ামই তোমার শরীরের ভেতর গিয়ে আয়োনাইজড হয়, মানে আয়নে ভেঙে যায়, এবং সে কিন্তু তোমার দেহে জলের ভারসাম্য রক্ষা করে। যে কতটা জল আছে, কত জল বেরিয়ে গিয়েছে, জলের সংকেত কমে গেলে তোমাকে ইনফরমেশন দেওয়া হয় যে জল খেতে হবে, এরকম ব্যাপার। বেশ, সোডিয়ামের আরো কাজ আছে, আমাদের দেহে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এরকম ভাবে আরো অনেক খনিজ মৌল আছে যারা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিরকম? যেমন আয়রন। আয়রন আমাদের অ্যানিমিয়া হতে দেয় না। অ্যানিমিয়া জিনিসটা কি? অ্যানিমিয়া হচ্ছে আমাদের দেহে যদি রক্তের স্বল্পতা হয়, কমে যায় রক্ত, তাকেই বলা হচ্ছে অ্যানিমিয়া। এটাতে ভিটামিন B12 আছে, সেও কিন্তু কার্যকরী, সেও কিন্তু হেল্প করে। যাই হোক, সেটা আমরা পরের পাঠেই বলবো, আমরা আস্তে আস্তে অ্যানিমিয়া নিয়েই বলবো। নেক্সট, আয়োডিন। আয়োডিন দেখেছো না, গলাতে অনেকের থাইরয়েডের প্রবলেম থাকে, বিশেষ করে পাহাড়ি এলাকাতে কিন্তু এই থাইরয়েডের প্রবলেম খুব বেশি, কারণ তাদের খাবারের মধ্যে আয়োডিন কম থাকে। তাহলে সেই আয়োডিন কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে এফেক্ট করে দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট, তাহলে এগুলো পাবে কোথা থেকে? খনিজ মৌলগুলো, যেটা জল বললাম, এগুলো শাকসবজির মধ্যে। শাকসবজি খাও তো? বিভিন্ন রকমের শাকসবজি আমাদের কিন্তু খেতে হবে, সেই শাকসবজির মধ্যে কিন্তু খনিজ মৌলটা কিন্তু আমরা পেয়ে যাই। এরপর চলে আসছে খাদ্যতন্তু। খাদ্যতন্তু মানে কি? এটা তুমি পাবে বা কি করে? এটা বিভিন্ন সজনে ডাঁটা, ছোলা, অঙ্কুরিত ছোলা, বিভিন্ন পুঁই শাকের সেই ডাঁটা, এই সমস্তগুলোর মাধ্যমে তুমি কিন্তু খাদ্যতন্তু পেতে পারো। এই তন্তুটা কি? আমরা কোনো খাবার খেলে আমাদের খাদ্যনালী থেকে গিয়ে হজম হতে শুরু করে দেয়। হজম হয়ে একদম পাকস্থলী হয়ে বেরিয়ে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে আস্তে আস্তে অ্যানাসের থ্রুতে আমাদের কিন্তু মল ত্যাগ করে শরীর থেকে বেরিয়ে গেল। একটা জিনিস কিন্তু হজম হয় না, সেটা হচ্ছে কিন্তু এই খাদ্যতন্তু। কেন হজম হয় না? কারণ সেই খাদ্যতন্তুর প্রধান উপাদানটাই হচ্ছে সেলুলোজ জাতীয় বা পেকটিন। এটা কিন্তু আমাদের শরীর চট করে হজম করতে পারে না। কখনো কখনো এটা জলে দ্রবীভূত, কখনো কখনো জলেও দ্রবীভূত হয় না। তার জন্য এদেরকে কিন্তু আমরা হজম করতে পারি না খুব একটা। তবে এটা না খেলে কিন্তু খুব সমস্যা। কিরকম সমস্যা? এরা কিন্তু আমাদের ডাইজেশন করতে বা হজম করতে খুব উপকার করে। আর কি করে? এরা কিন্তু আমাদের হজমের সঙ্গে সঙ্গে আমাদের পেট পরিষ্কার তো রাখছেই, কোষ্ঠকাঠিন্য জাতীয় যে প্রবলেম সেগুলো কিন্তু কমিয়ে দেয় আস্তে আস্তে। হয়ে গেছে। লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের উদ্ভিজ রাসায়নিক, ইংলিশে বলা হয় ফাইটোকেমিক্যাল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা।
খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা স্কিন সম্বন্ধে খুব বেশি ওয়াকিবহাল, যারা স্বাস্থ্য বুঝতে পছন্দ করো, যারা স্কিন নিয়ে খুব অবগত, এখন তো ছোট তার সত্ত্বেও অনেকের মধ্যে এরকম দেখতে পাই আমার ছাত্রছাত্রীদের মধ্যে। তো বলছে রঙিন রঙিন জাতীয় যেসব ফল মূল শাক সবজি আছে সেগুলো কিন্তু আমাদের খাদ্য উদ্ভিজ রাসায়নিকের ভরপুর উৎস। এই উদ্ভিজ রাসায়নিক খেলে কি হবে, আমাদের শরীরে সব থেকে প্রথম যে কাজটা করবে, এটা আমাদের স্কিনকে বা ত্বককে চট করে বিভাজিত হয়ে বুড়িয়ে যেতে দেবে না, মানে শরীরটা টান টান থাকবে, ত্বক তাজা থাকবে, তুমি আলু থেকে যাবে কিন্তু। আরো কি, মানে এক কথায় বুড়োতে দেয় না চট করে। আরেকটা কি, আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে পারে, হৃৎপিণ্ড ভালো রাখতে পারে। তাহলে আজ থেকে খাওয়া শুরু করে দাও লাল লাল, মানে বিভিন্ন কালারফুল যেসবগুলো আছে, যেমন সেটা কুমড়ো হতে পারে, সেটা রাঙা আলু হতে পারে, সেটা পেঁপে হতে পারে, বিভিন্ন রকমের সেটা ফল মূল শাক সবজি যা কালারফুল আছে সবগুলোর মধ্যে কিন্তু উদ্ভিজ রাসায়নিক আছে। ঠিক আছে, তাহলে এই 8 ধরনের আজকে আমরা খাদ্যের উপাদানগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এখানে একটা টপিক বলে ফেলি, সেটা হচ্ছে শর্করা। যখন বললাম প্রথমেই, শর্করার মধ্যে একটা শর্করা আছে যেটা কিন্তু আমরা সবাই হজম করতে পারি না। দেখবে বাচ্চা শিশুরা আর একদম বয়স্ক মানুষরা, বৃদ্ধ মানুষরা চট করে দুধ হজম করতে পারে না। দুধের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই কিন্তু শর্করা আছে। কি শর্করা? ল্যাকটোজ শর্করা, যেটা কিন্তু চট করে হজম হয় না। যেহেতু হজম হয় না চট করে, সেহেতু এটা কিন্তু তাদের দ্বারা হজম সাধ্য নয়। তাই বাচ্চা ছেলেরা দেখবে দই উতলে দেয়, বমি করে দেয় না তাড়াতাড়ি, তারা কিন্তু হজম করতে পারে না। আর বুড়ো মানুষদেরও কিন্তু বমি পায়খানা এরকম হয়ে যেতে পারে, তারা হজম করতে পারে না। আশা করি পুরো খাদ্যর যে 8টা উপাদান আছে সেই উপাদানগুলো বোঝাতে পারলাম বা তোমাদের মাথায় ঢুকে গিয়েছে। এবার নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছো, চটপট একবার নোটগুলো দেখে নাও, নিয়ে বইটা রিডিং মেরে দাও। তারপর কিন্তু আমরা চ্যাপ্টার শেষ হয়ে গেলে কোশ্চেন অ্যান্সারের সেট দেবো, অনলাইন টেস্ট নেবো, সেগুলোতে থ্রুতে দেখবো যে তোমরা কেমন কি পারছো না পারছো। ঠিক আছে, চলো।